আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সেলিস্টার শাফিউল আজম, আজম এন্ড কো সেলিস্টার্স এর প্রিন্সিপাল। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম এই ক্রিমিনাল ল বিষয়ক অনুষ্ঠান আপনারা দেখতে পারেন প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। এবং আজকের এই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হবে, অর্থাৎ পুনঃপ্রচার করা হবে কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা। সুতরাং প্রতি রোববার এবং প্রতি সোমবার আপনারা এই প্রোগ্রাম দেখতে পারবেন। রোববার 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা। আমি সবসময় আপনারা দেখেছেন একজন অভিজ্ঞ দক্ষ ব্যারিস্টার অথবা কুইন্স কাউন্সিল কিউসি আমার সাথে সবসময় থাকতেন বিগত দিনে। কমিউনিটি মেম্বারদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট আমার কাছে আসছে। আমাকে বলা হয়েছে, আজম সাহেব, আমাদের কমিউনিটির মেম্বাররা অনেকে অজ্ঞাতসারে না জেনে ভুলবশত অনেক অপরাধ করছে, যার জন্য তারা ক্রাউন কোর্টে বিচারের সম্মুখীন হতে হচ্ছে এবং অনেক সময় প্রিজনে যেতে হচ্ছে। এই পুলিশি কেসের পরিণাম অনেক ভয়াবহ। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, কাজের জীবন, পেশাগত জীবন, সামাজিক জীবন সব দিক দিয়ে একটা আঘাতপ্রাপ্ত হয়। যারা ক্রিমিনাল কেসের সম্মুখীন হয়েছে, কোর্টে বিচারের সম্মুখীন হতে হয়েছে, শুধু তারাই জানে এটার প্রভাব কতটুকু একজন মানুষের জীবনে ফেলতে পারে। এই অনুরোধগুলো আমার কাছে আসছে বেশি বেশি করে বাংলায় এই প্রোগ্রামটা করার জন্য, কারণ অনেকেই ইংরেজি বুঝতে অসুবিধা হয়। তাই আমি এই প্রোগ্রামটা এখন একা অনেকগুলো প্রোগ্রাম করব এবং মাঝে মধ্যে আমার কলিগ ব্যারিস্টার এবং কিউসি যারা আমার সাথে কাজ করে তাদেরকেও সময় সময় নিয়ে আসবো। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি, আর আমার অভিজ্ঞতা দক্ষতা হলো ক্রিমিনাল ল এর উপর। তাই এই আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম, এখানে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের বিভিন্ন তথ্যাদি, একটা মামলার যে তথ্য প্রমাণাদি আছে এগুলো ফাঁস হয়ে যেতে পারে, আরেকজনের কাছে জানা হয়ে যেতে পারে। এই রিস্ক থাকে বলে আমরা এই আইনি অনুষ্ঠান ক্রিমিনাল ল বিষয়ক অনুষ্ঠানে কোনো প্রশ্ন নিই না। একজন দক্ষ অভিজ্ঞ ক্রিমিনাল ল সলিসিটর হিসাবে সে অনেক বছর ধরে আমি ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল
বড় বড় কেসগুলো করেছি যেগুলো বিবিসিতে নিউজ মিডিয়াতে আসছে, পাবলিশ হয়েছে। সে দীর্ঘ 25 বছর ধরে আমি সেই ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। সে আমার অফিস টাওয়ার ব্রিজের পাশে, আজাম এন্ড কো সলিসিটরস ফার্ম। সে দীর্ঘ 20 বছর ধরে ওই একই অবস্থানে, একই নামে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে সব সময় বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে, আর সে প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একজন আসামি, একজন বিবাদী যখন মামলার মধ্যে পড়বে, ক্রিমিনাল কেসের মধ্যে পড়বে, তখন তাদের কি কি করা উচিত ওগুলোর উপর আমি বলবো। What the defendant should do when they are facing trial. We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং প্রত্যেকটা কেসের একটা মেরিট আছে, ভালো দিক আছে, খারাপ দিক আছে। আপনি যে কোনো সময় ক্রিমিনাল কেসে পড়লে একজন সলিসিটরের সাথে সব সময় মিটিং করার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব। পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে, অথবা অ্যারেস্ট করে যদি পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দ মতো একজন ক্রিমিনাল সলিসিটরের সাথে মিটিং করে ডিসকাস করে আপনি ইন্টারভিউ দিতে যাবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। সবচেয়ে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যখনই আসে, when should I seek advice? ঠিক আছে, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো কিছু করি নাই, কিন্তু বুঝতে হবে ক্রিমিনাল ল হলো ভাস্ট, ক্রিমিনাল ল হলো কমপ্লেক্স, অনেক জটিল, এবং এটার পরিণাম অনেক ভয়াবহ। There is no stage that is too early or too late to seek legal advice if you consider yourself to be in trouble. আপনি যদি মনে করেন আপনি একটা ট্রাবলের মধ্যে আছেন, তাহলে এখানে খুব তাড়াতাড়ি অথবা খুব দেরি হয়ে গেছে অ্যাডভাইস নিতে, এইটা বলা, এই ধরনের কোনো কথা নাই। কোনো কিছুই আর্লি না, কোনো কিছুই লেট না। In fact, the earlier you get an experienced legal representative on board, the more likely you are to avoid mistakes at the beginning of proceedings that can come back to haunt you later if the matter proceeds to litigation. বাস্তবিকভাবে সত্য হচ্ছে কি, যত তাড়াতাড়ি আপনি একজন অভিজ্ঞ দক্ষ ক্রিমিনাল ল স্পেশালিস্ট সলিসিটর এনগেজ করবেন, অ্যাডভাইস নেবেন, তত তাড়াতাড়ি আপনার কেসটা একটা কন্ট্রোলে চলে আসবে, এবং তারপর আপনার কেস যখন
কোর্টে যাবে, যখন আপনি বিচারের সম্মুখীন হতে হবে, জুরি ট্রায়ালের সম্মুখীন হতে হবে ক্রাউন কোর্টে, তখন কোনো মিস্টেকের আর সম্ভাবনা থাকবে না। শুরুর থেকে যদি আপনি এই অ্যাডভাইসটা নেন, তাহলে আপনি ভুল ভ্রান্তি এড়াতে পারবেন। রাইট স্টেপ গুলো আপনার সলিসিটর নিবে এবং কারেক্ট গাইডেন্স আপনাকে দিবে। And solicitor will make a strategy যেটা আপনার সাথে ডিসকাস করবে এবং আপনাকে টাইম টু টাইম অ্যাডভাইস করবে। সো তত তাড়াতাড়ি আপনি লিগ্যাল অ্যাডভাইস দিবেন, ততই ভালো। ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না, ভুল ভ্রান্তি এড়াতে পারবেন। কি কি করা উচিত একজন বিবাদীর, একজন আসামির, যখন তাকে ক্রিমিনাল কোর্টে বিচারের সম্মুখীন হতে হয়? Write out everything that you remember about what happened before, during and after your arrest. আমি সব সময় বলি, যখনই আমার ক্লায়েন্ট আসে, দেরিতে আসে, অনেক সময় আমাকে বলে কি যে আজম সাহেব, পুলিশ স্টেশনে যে আমাকে লয়ার দিয়েছে পুলিশ, আমাকে তো রেপ অ্যালিগেশন করেছে, হিস্টোরিক্যাল সেক্স অ্যালিগেশন। তার মানে আমার একজন রিলেটিভ, তার বয়স এখন 40 বছর, সে বলতেছে তার বয়স যখন 10 বছর ছিল তাকে আমি সেক্সুয়ালি অ্যাবিউজ করেছি। আমার অনেক বলার ছিল, অনেক পয়েন্ট ছিল, কিন্তু সময় হয় নাই সবগুলো। পুলিশ স্টেশনে ওই লয়ার সময় দেয় নাই, বা আমারও সময় এখানে পর্যাপ্ত ছিল না, ডিসকাস করতে পারি নাই, এবং আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে। এইটা আমি, এই প্রশ্নটা আসে, যার জন্য আমি সব সময় বলি এটা আপনার কেস, আপনাকে বলতে হবে যে আপনার যে বক্তব্যগুলো আছে সবগুলো যেন পর্যাপ্ত সময় দিয়ে পুলিশ স্টেশনে যে লয়ার দিবে সে যেন আপনার বক্তব্যগুলো শুনে আপনাকে ফুললি প্রিপেয়ার করে টেপ রেকর্ডেড ইন্টারভিউতে নিয়ে যাবে। তার কারণটা হলো কি, ওই ইন্টারভিউটা হলো আপনার ব্যাকবোন। ওই ইন্টারভিউটা আপনার ক্রাউন কোর্টের মধ্যে, কেসের মধ্যে মেইন এভিডেন্স হিসাবে কাজ করবে। অনেকে আমার কাছে আসে কি, আমার তো অনেক বক্তব্য ছিল, কিন্তু আমাকে আমার সলিসিটর এখানে বলছে নো কমেন্ট দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটাও বুঝতে হবে, নো কমেন্ট দেওয়ার অনেক প্রতিক্রিয়া আছে। পুলিশ এই ওয়ার্নিংটা আপনাকে ইন্টারভিউ নেবার আগেই দিয়ে দিবে এবং সেটা রেকর্ডেড হবে। এটা হইল একটা আইনগত ওয়ার্নিং, যে বলবে তোমাকে কিছু বলতে হবে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এখন যদি উত্তর না দাও, কেস যখন পরে কোর্টে যাবে তখন জাজ জুরিকে ডাইরেকশন দিবে অ্যাডভার্স ইনফারেন্স ড্র করার জন্য। সে তো পুলিশের কোনো উত্তর দেয় নাই, এখন যে উত্তর দিচ্ছে, এখন যে বলতেছে, এগুলো তোমাদেরকে দেখতে হবে। তোমরা একটা অ্যাডভার্স ইনফারেন্স, মানে তোমরা একটা চিন্তা করতে পারো তার কোনো উত্তর ছিল না,
আর এখন সে উত্তরগুলো নিয়ে আসছে। বিভিন্ন ধরনের ডাইরেকশন গুলো তখন জাজ জুরিকে দিবে, এটাকে অ্যাডভার্স ইনফারেন্স ড্র করার জন্য করা বলা হয়। সুতরাং আমি যখন পুলিশ স্টেশনে যাই, আমি সময় দিয়ে ক্লায়েন্টকে প্রিপেয়ার করি এবং আমি যেটা মনে করি পুলিশের উত্তর যদি আপনি দেন তাহলে অনেক সময় আপনি প্রসিকিউশনটাকে এড়াতে পারেন। পুলিশ যখন জানবে আপনার ডিফেন্স গুলো আগের থেকে, যখন আপনি ডিটেইলস গুলো ইন্টারভিউর মধ্যে বলবেন, উত্তরগুলো যখন আপনি ঠিক মতো দিবেন, তখন পুলিশ মনে করবে কি এই কেস কোর্টে নিলে তো আমরা জিততে পারব না, তার তো কনভিন্সিং ডিফেন্স আছে, তার রেসপন্স প্রত্যেকটা প্রশ্নের জন্য কনভিন্সিং। কেস যখন কোর্টে যাবে, 12 জন মেম্বার অফ দ্য জুরি যখন এটা শুনবে, তখন তারা তো বলবে কি সে নির্দোষ। তখন পুলিশকে চিন্তা করতে হবে আপনার কেস কোর্টে নিবে কি দিবে না। কারণ একজনকে দোষী সাব্যস্ত করতে হলে ওই 12 জনের 10 জনকে বলতে হবে, অথবা 11 জনকে বলতে হবে আপনি দোষী, অথবা 12 জনের 12 জন সবাইকে। অনেক সময় এটাকে ইউনানিমাস ভার্ডিক্ট বলা হয়, যে জুরি মেম্বার 12 জনের 12 জনেই বলেছে দোষী। আমি যখনই ক্লায়েন্টরা আসে তাদেরকে বলি যে আপনি হয়তো নো কমেন্ট উত্তর দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, পুলিশের উত্তর দেন নাই, প্রশ্নের উত্তর দেন নাই। আমি প্রথমেই এই উত্তর না দেওয়ার যে এফেক্ট, পরিণতি, নো কমেন্টের যে পরিণতি, সেটা আমি বুঝাইয়া বলে দিই, ক্লায়েন্ট যেন বুঝতে পারে। তারপরে সেকেন্ড জিনিস যেটা আমি বলি, যে আপনি ঘটনার আগে পরে যদি একটা মারামারি হয়, আগে পরে ঘটনার সময় কি হয়েছে, কি দেখেছেন, কে কে উপস্থিত ছিল, ওগুলো সবগুলো বিস্তারিত লিখবেন। কারণ ওগুলো যদি দেরি হয় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং মেমোরিতে থাকা অবস্থায় এগুলো সবগুলা লিখে রাখাটা ভালো। Prepare a clear chronological account of the events, including as much detail as possible. যা আমি বলি সব সময় আপনি একটা chronological মানে একটা কালানুক্রমিক, মানে ডেট বাই ডেট ঘটনাগুলো আপনি লিখবেন, তারিখের পর তারিখ দিয়ে। এটাকে chronological বলা হয়। Prepare a list of potential witnesses, people who may have seen or heard the incident. আপনি একটা লিস্ট করবেন সাক্ষীদের। আমি সব সময় বলি ক্রিমিনাল কেসের মধ্যে সাক্ষীর জবানবন্দি, সাক্ষীর সাক্ষ্য খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। কারণ সে কি দেখেছে, কি শুনেছে, একজন থার্ড পার্সন হিসাবে সে যদি কোর্টে যাইয়া বলে,
তাহলে এটা আপনার কেসের জন্য যথেষ্ট আপনার সাহায্য হবে, হেল্পফুল হবে। Try to remember the names and details of people involved in the case, their role, what they know, and what you think they might remember. এই ঘটনার সাথে কারা কারা জড়িত ছিল, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম লিখবেন, সবাই নাম লিপিবদ্ধ করবেন, রেকর্ড করবেন। কার কি ভূমিকা ছিল আপনার জানা মতো, কে কোন রোল প্লে করেছে সেগুলো লিখবেন, সেটাও দরকার। এবং তারা কে কি জানে আপনার ঘটনার সম্পর্কে। মনে করেন আপনার বিরুদ্ধে একটা রেপ কেস করেছে, আপনার ঘরের মধ্যে যে মেম্বাররা আছে সেখানে আপনার একটা রিলেটিভ ওই ঘরে থাকে, আপনার যে রেপ এলিগেশন করেছে সে হয়তো আপনার রিলেটিভ, আরেকজন রিলেটিভ পুরুষ বা মহিলা যে আপনার ঘরে থাকে সে সবসময় সবকিছু দেখেছে শুনেছে, তার নাম লিখবেন। আপনার লয়ারকে বলবেন এই ব্যক্তি হয়তো জানে, এই ব্যক্তি হয়তো আমার পক্ষে সাক্ষী দিতে পারবে, বলতে পারবে, তার স্মরণে থাকবে এই ঘটনাগুলো, কারণ আমরা একই ঘরে থাকতাম। তাদের নাম লিস্ট করবেন। Compile any contact information you may have for witnesses. আপনার যতগুলো সাক্ষীরা আছে, আপনার কেসের জন্য যারা সাক্ষী দিতে পারবে, কোর্টে আসতে পারবে, তাদের নাম লিখবেন, তাদের ঠিকানা লিখবেন, তাদের টেলিফোন নাম্বার লিখবেন এবং আপনার লয়ারকে আগের থেকে বলবেন এই ব্যক্তির সাথে জরুরি যোগাযোগ করাটা উচিত, কারণ এই ব্যক্তি আমার কেসের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। এই ব্যক্তি আমার কেসের এই জিনিসগুলো সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। সুতরাং আপনি যদি এই ডিটেইলস গুলো, সাক্ষীর ডিটেইলস গুলো আপনার লয়ারকে দেন ইন এ টাইমলি ম্যানার, আপনার লয়ার তার সাথে যোগাযোগ করবে এবং তার বক্তব্য শুনবে, তার স্টেটমেন্ট নেবে এবং তাকে কোর্টে আসার জন্য, সাক্ষী হিসাবে আসার জন্য তাকে রিকোয়েস্ট করবে। কারণ একজন মানুষ যদি খুশিতে কোর্টে আসে তাহলে আমাদের জন্য সুবিধা হয়, জোরাজুরি করে সামন ইস্যু করে না এনে খুশিতে আসলে তাহলে সে সবকিছু খুশিতে বলবে। অনেক সময় জোরাজুরি করলে সামন ইস্যু করে যদি কোর্টে আনা হয় এটা অনেক সময় হেল্পফুল পুরোপুরি হয় না। দর্শক, আমি একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসবো। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। সবাই আমার সাথেই থাকুন। আমি নেক্সট সেগমেন্ট আবার বলবো বিবাদীদের, আসামিদের যখন ট্রায়াল ফেস করতে হয় তাদের কি কি করা উচিত।